নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন, আধার কার্ডের নিয়মকানুন এবং সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টে এই আধার ডিঅ্যাক্টিভেশন নিয়ে একটা মামলা হয়েছে। সেই মামলা সম্পর্কে কয়েকটা কথা বলবো। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা শুনে যাদের মনে হবে যে ভিডিওটা আরও বেশি বেশি লোকের জানা দরকার, তারা দয়া করে একটু শেয়ার করে দেবেন। আমি এর মধ্যে নাগরিকত্ব বাদ দিয়ে, উদ্বাস্তুদের বিষয়টা বাদ দিয়ে দুই একটা ভিডিও করেছি। সেই ভিডিওর মন্তব্যে কয়েকজন অনুরোধ করেছেন যে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন, কলকাতা হাইকোর্টে মামলা, এই সব বিষয় নিয়ে যেন আমি একটা ভিডিও করি। টেলিফোনও করেছেন কয়েকজন। সেই কারণে আজকে এই ভিডিওটার তৈরি করবার চেষ্টা করছি। কিন্তু আমি আপনাদের বলে রাখি যে এসব আইন কানুনের বিষয়। আমি এমনিতে তো আইনের ছাত্র নই। উদ্বাস্তুদের এই নাগরিকত্বের আন্দোলন করতে গিয়ে এবং এই সম্পর্কে দুই একটা কেস, মামলা, সুপ্রিম কোর্টেও আমরা মামলা করেছি, সেই সমস্ত নিয়ে দৌড়ঝাঁপ করতে দিয়ে এটা নিয়ে অনেকটা চর্চা হয়েছে। সেই জায়গা থেকে খানিকটা বুঝি। ফলে আমি যেটা বলছি সেটা আমি আমার বুদ্ধি বিবেচনা অনুযায়ী বলছি। কিন্তু কেউই আপনারা মনে করবেন না যে আমি যেটা বলছি সেটা চূড়ান্ত কথা। আপনাদের যদি কারোর কোনো প্রশ্নে সন্দেহ থাকে তাহলে আপনারা মন্তব্য করতে পারেন, টেলিফোন করতে পারেন, আলোচনা করে আমি আমার বক্তব্যের যুক্তিটা বলতে পারি, আপনাদের যুক্তিটাও শুনতে পারি। এভাবে হয়তো হতে পারে আমার ভুল হলে আমি শিখে নেব, আপনারাও যদি বুঝতে না পারেন সেটা খানিকটা বুঝে নিতে পারবেন। কিন্তু এইটাকে চূড়ান্ত বলে মনে করবেন না। আসলে এই যে আধার কার্ড, আপনারা প্রত্যেকেই যাদের কাছে আধার কার্ড আছে তারা তো দেখেছেন যে আধার কার্ডটা কোনো নাগরিকত্বের প্রমাণপত্র না। এইটা মূলত মানুষের ঠিকানা, বসবাসের জায়গা, এইটাই হচ্ছে মূল বিষয়। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধে বা অন্যান্য জীবনের বিভিন্ন জায়গাতে, ব্যাংক থেকে শুরু করে নানান জায়গাতে, ব্যাংক, টেলিফোন, সব জায়গাতে আধার কার্ডটা এখন ব্যবহার করা হয়। এগুলো প্রয়োজন হয় মানুষের। প্রয়োজন হয় শুধু না, আসলে আধার কার্ডই আমাদের আজকের দিনে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। এই আধার কার্ড যে কেউ পেতে পারেন। যারা এদেশে বসবাস করেন, যারা বিদেশ থেকে ভারতে আসবেন, তারা প্রত্যেকেই আধার কার্ড পেতে পারেন। আধার কার্ড পাওয়ার একটা মূল শর্ত হলো যে আধার কার্ডের জন্য যখন আবেদন কেউ করবেন তার আগে তাকে ভারতবর্ষে 1 বছরের মধ্যে, মানে 365 দিনের মধ্যে অন্তত 182 দিন ভারতে বসবাস করা জরুরি। এইটা না হলে কিন্তু আধার কার্ড পাওয়া যাবে না। আমি কোনোভাবে এখানে এলাম, 10 দিন রইলাম, আধার কার্ডের আবেদন করলাম, এগুলো কিন্তু বেআইনি। অন্তত ঠিক আধার কার্ডের জন্য আবেদন করার আগের যে 1 বছর সময়, 365 দিন, তার মধ্যে
কমপক্ষে 182 দিন ভারতবর্ষে বসবাস করা জরুরি। এটা হচ্ছে আইনের কথা। এইটা একটা বিষয়। আর আমাদের যে মূল সমস্যা, মানে যেটা নিয়ে এই আধার কার্ডের আলোচনা, সেটা হচ্ছে কিছু মানুষকে আধার কার্ড, যে মানুষের আধার কার্ড আছে এরকম কিছু মানুষকে ওই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। পরে যদিও সেটাকে আবার অ্যাক্টিভেট করেছে, কিন্তু তা সত্ত্বেও আমার নিজের এবং আপনাদেরও অনেকেরই হয়তো মনের সংশয় যায়নি যে এই সমস্যা এখানেই মিটে গেল, না এই সমস্যা আবার জাগিয়ে উঠবে। এই সন্দেহ আপনাদের যেমন আছে, এ সন্দেহ আমারও আছে। ফলে এইখান থেকেই এই আধারের ব্যাপারটা আজকে মানুষের মাথা ব্যথার কারণ হয়েছে। এবং আধারের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনের মধ্যে আজকে সবথেকে বেশি যেটা আলোচ্য বিষয়, যেটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেটা হলো 28A ধারা। এইটাতে এই যে আইনটা হয়েছে তার 28A ধারা হলো আজকে সবথেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তা সেটা নিয়ে আমরা 2-4টে কথা বলবো। আর একটা ব্যাপার একটু জেনে নেওয়া দরকার যে ধরুন আধার কার্ড যখন আমরা পেয়েছি তখন তো আমরা একটা আবেদন করেছি। সে আবেদনের সাথে আমাদের কিছু প্রমাণপত্র, কিছু কাগজপত্র আমাদের দিতে হয়েছে। সেগুলো হচ্ছে আমাদের কোনো পরিচয়পত্র থাকলে দিতে হয়েছে। ধরুন আমি যেখানে বসবাস করি, শুধু মুখে বললেই এইটা আধার কর্তৃপক্ষ মানতে চাননি, তার জন্য কিছু ডকুমেন্ট চেয়েছেন। কোনো পরিচয়পত্র থাকলে বা কোনো গ্রহণযোগ্য কোনো সার্টিফিকেট সেখানে দিতে হবে, যাতে লেখা থাকবে যে আমি এই ঠিকানায়, যে ঠিকানা আমরা মানে আধার কার্ড আবেদন করার সময় লেখা হচ্ছে যে সে সেখানে বসবাস করেন কি না। তো সেই পরিচয়পত্র লাগে, ঠিকানার, তার জন্য একটা পরিচয়পত্র, ঠিকানার জন্য বা অন্য কোনো প্রমাণপত্র। আর ওখানে যেহেতু একটা জন্মের তারিখের ব্যাপার আছে, ফলে জন্মের একটা সার্টিফিকেট, যে কোনো ধরনের একটা ডকুমেন্ট সেটা লাগবে। এইগুলো কিন্তু আধার কার্ড করবার সময় প্রয়োজন হয়। আবার আধার কার্ড অন্যভাবেও হয়, যদি কেউ ইন্ট্রোডিউস করেন, ব্যাংকে যেমন অ্যাকাউন্ট করতে গেলে ইন্ট্রোডিউস করে, তিনি দায়িত্ব নেন যে আমি তাকে চিনি জানি ইত্যাদি ইত্যাদি। আধার কার্ডও সেভাবে হয়, কোনো বিশিষ্ট লোক যদি দায়িত্ব নিয়ে এই যে বিষয়গুলো বললাম সেগুলো সম্পর্কে নিশ্চয়তা দেন, তাহলে এটা হতে পারে। এখন এই যে ডকুমেন্টগুলো দেওয়া হলো, এই ডকুমেন্টগুলো তো দেওয়ার জন্য দেওয়া নয়। আইন হলো এই ডকুমেন্টগুলো অথেন্টিক হতে হবে, সত্য হতে হবে। এইটা মিথ্যা, ভুয়ো, জাল এগুলো হলে হবে না। এবং যদি কেউ, এটা আইনেও লেখা আছে, আইনের এটা হচ্ছে 34 ধারা, আমরা 28A ধারা নিয়ে পরে কথা বলবো, কিন্তু আইনের যে 34 ধারা, আইনের 34 ধারাতে যদি কেউ আধার কার্ড পাওয়ার জন্যে ভুল তথ্য দিয়ে থাকেন, মিথ্যে কাগজ দিয়ে থাকেন, মানে এরকমভাবে যে বিষয়গুলো হয়, এগুলো যদি কেউ করে থাকেন, তাহলে কিন্তু তার শাস্তি হবে। মানে আধার কার্ড বাতিল তো হবেই, তারপরে শাস্তি হবে। ওই 34 ধারাতে কী শাস্তি সেটাও লেখা আছে। তাতে লেখা আছে জেল হতে পারে 3 বছরের, আবার 3 বছর জেলের সাথে 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। জেল ও জরিমানা একই সাথে হতে পারে, অথবা জেল হতে পারে বা জরিমানা হতে পারে, সেটা জজ সাহেব যেটা করবেন। তাহলে একটা জিনিস মাথায় নিন, যারা আসলে এই 28A-তে যাদের আধার কার্ড বাতিল হয়েছে, তারাই বেশি উদ্গ্রীব বিষয়টাতে, বা ওইরকম
যারা আছেন এখন হয়তো চিঠি যায়নি, তাদের এইটা জানতে হবে। কারণ আমার মনে হয়, মানে আমি অন্তত কিছু লোককে জানি যারা এই সমস্ত কাগজপত্র সবসময় খুব অথেন্টিক কাগজ, সত্য কাগজ দাখিল করেছেন, অনেকেই কিন্তু সেটা করেননি। নানা উপায়ে কাগজপত্র তারা জোগাড় করেছেন যেগুলো সঠিক নয়। ফলে তাদের এই বিষয়টা জানা দরকার যে মিথ্যে ইনফরমেশান, মিথ্যে কাগজপত্র, ভুল কাগজপত্র এগুলো দিলে কিন্তু আধার কার্ড তো যাবেই, জেল জরিমানার প্রশ্নটাও আছে। এটা শুধু আধারের ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে আমাদের দেশের এইটাই এরকমই আইন হয় এবং এক্ষেত্রে একদম নির্দিষ্ট করে জেল জরিমানার পরিমাণও এই আইনের, আধার আইনের 34 ধারাতে বলে দিয়েছে। এখন মূল যে প্রশ্ন, আচ্ছা প্রয়োজনের জায়গাটা বলি। অনেকে ব্যাংকে টাকা পয়সা রেখেছেন, এইটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন। দেখুন এখন যেটা হয়েছে, আপনি যদি এখন নতুন কোনো অ্যাকাউন্ট করতে যান ব্যাংকে, তখন কিন্তু আপনার আধার কার্ডটা বাধ্যতামূলক। এটা নিয়ে আইন আছে, আইন নিয়ে ব্যাখ্যা, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাও হয়েছে। আমি সেই আইন এবং সুপ্রিম কোর্টের যে মামলা, সে মামলার যে রায়, সেগুলো মিলিয়ে আপনাকে বলছি যে এখনকার যে অবস্থা আছে সেটা হলো, ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে এখন আধার কার্ড অবশ্যই লাগবে। আধার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু ব্যাংক এখন অ্যাকাউন্ট করবে না। আর যারা আগে করেছেন, অনেক আগের অ্যাকাউন্ট যাদের, তাদেরও ব্যাংকে আধার কার্ড হওয়ার পরে সেইটা জমা দেওয়ার নিয়ম হয়েছে। আধার কার্ড তাকে ব্যাংকে জমা করতে হবে। আর একটা কথা আছে, আপনি এমনি ব্যাংকে এই নিয়মগুলো মেনে অ্যাকাউন্ট করেছেন, টাকা তুলছেন, জমা দিচ্ছেন, এগুলো ঠিক আছে, এগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি 50,000 টাকা বা তার বেশি যদি আপনি ব্যাংক থেকে তুলতে যান, তখন কিন্তু আপনার আধার কার্ডটা সেখানে লাগবে। ব্যাংক কর্তৃপক্ষ এটা দেখতে চাইতে পারেন বা দেখবেন। 50,000 টাকা তা বা তার বেশি। ফলে ব্যাংকের টাকা পয়সা যারা রেখেছেন তাদের এটুকু অন্তত জেনে নেওয়া ভালো। ফলে আধার কার্ড যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটা সময় গিয়ে সমস্যা হবে। মানে 50,000 টাকার কম হলেও এরকম কোনো নির্দেশ যদি ব্যাংকে এসে যায় বিভিন্ন জায়গা থেকে, তাহলে সমস্যা কিন্তু হতে পারে। ফলে এটা সম্পর্কে সবসময় তাদের সতর্ক থাকতে হবে। আমাদের কাছে যারা এটা জানতে চেয়েছেন, আসলে কলকাতা হাইকোর্টে যে মামলাটা হয়েছে, সে মামলাটা হওয়ার পরে আনন্দবাজারে 2-3টে রিপোর্ট বেরিয়েছে। 2-3টে রিপোর্টের মধ্যে একটা আছে, মামলা হলে যারা মামলা করেছেন তারা তো কাগজপত্র জমা দিয়েছেন। সরকারের কাছে সরকারের কি বক্তব্য সেই প্রশ্নে, এইটা এফিডেভিট আকারে বা হলফনামা আকারে কোর্ট জানতে চান যে এই মামলা হয়েছে, এই বিষয়, এক্ষেত্রে গভর্নমেন্টের বক্তব্য কী, গভর্নমেন্টের যুক্তি কী। তা এইটা যখন কলকাতা হাইকোর্টের এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সরকারের কাছে জানতে চান, তখন সরকার হলফনামা জমা দিয়েছে, এফিডেভিট জমা দিয়েছে। সেই জমা কি লিখেছে, তার মূল বিষয়বস্তু কাগজে বেরিয়েছে, এইটা সবার নজর পড়েছে, এইটা একটা ঘটনা ঘটেছে। আবার পরে যে ডেটটা হয়েছিল, 2-4 দিন আগে একটা ডেট পড়েছিল, সেই ডেটেও কি সওয়াল জবাব হয়েছে সেইটা নিয়েও কিছু রিপোর্ট কাগজে বেরিয়েছেন, যে কারণে লোকে এতটা আগ্রহ, কি হয় এই বিষয়টা হয়েছে। আসলে মামলা যেটা হয়েছে সেটাতে বলা হয়েছে যে ওই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার যে চিঠি এসেছিল, এই চিঠি বা ডিঅ্যাক্টিভেট করার এই যে কাজ, এই কাজটাকে
মামলা করে বলা হয়েছে যে এই কাজটা সরকারের দিক দিয়ে এই কাজটা বেআইনি, এটা যেমন বলেছে। এবং সেইখানে সরকার তো 28A ধারা অনুযায়ী বাতিল করার কথা বলেছে এই মামলাতে। এবং ওই সওয়াল জবাবে যেটা মামলাকারীদের পক্ষে তিনি বলেছেন যে এই 28A ধারাটাও বেআইনি, মানে যথাযথ নয় আইন এটা, কিন্তু যথাযথভাবে এই আইন তৈরি হয়নি। এই আইনের 28A ধারা অনুচিত, ফলে 28A ধারাটা বাতিল করা উচিত, এইটাই হচ্ছে মামলাকারীদের আবেদন। এখন আমার এই মামলা নিয়ে যে সংগঠন মামলা করেছেন তাদের সম্পর্কে খানিকটা জানি বলেই বলছি যে আমার দেখুন, আমি কিন্তু যে আলোচনা করছি আমি কি চাই, আমার কি আশা, আমি উদ্বাস্তুদের জন্য কি আশা করি, কি দাবি করি, আমার এই আলোচনায় কিন্তু আজকে বিষয়টা তা নয়। আমার বিষয়টা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটেছে, আইন মামলা, সেইটাতে কি হওয়া উচিত সেটা আমি বলছি না। আমার যেটা মনে হচ্ছে যে কি হতে পারে, ফলে আপনারা ভুল বুঝবেন না, আমি যে কথাটা বলছি সেটাতে মনে করবেন না যে আমি এইটা চাইছি, তা নয়। এই মামলা, এই ঘটনাতে আলটিমেটলি কি হতে পারে, কি চাইছি, সেটা তো আমার সংগঠনের তরফ থেকে আমরা যে দাবি করি সেটা অন্য একটা বিষয়। কিন্তু পুরো ঘটনাটা এখানে যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে কি ঘটতে যাচ্ছে, এইটা আমার অনুমান, যেটা সে অনুমান সবসময় সঠিক হবে এই দাবি আমি করছি না। আমার অনুমানের সাথে, আমার ব্যাখ্যার সাথে, আমার ধারণার সাথে আপনাদের অনেকের মিল হবে না, সেটা হতে পারে। কিন্তু আলটিমেটলি কি হবে সে তো আমরা জানি না। কোর্টে কী রায় দেবেন জজ সাহেব, আমি যুক্তিতে বলতে পারি এই রকম একটা রায় হতে পারে, আপনি হয়তো আরেক রকম ভাবতে পারেন, কিন্তু আলটিমেটলি এগুলো তো আমরা আন্দাজ করতে পারি, আমরা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী বলছি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তো হবে, জানা যাবে যখন রায় বেরোবে, জজ সাহেব যখন সিদ্ধান্ত নেবেন। তো আমার মনে হচ্ছে যে এই যে মামলা, এ মামলা সামগ্রিকভাবে এই যারা সমস্যায় আছেন, এই ডিঅ্যাক্টিভেট যাদের হয়েছিল বা হতে পারে বলে মনে করছেন, তাদের স্বার্থে যাবে না, এটা বরং তাদের ক্ষতির কারণ হবে। ক্ষতির কারণ এই কারণে, মানে হতে পারে, আমি হবে বলছি না, ক্ষতির কারণ হতে পারে। ক্ষতি হতে পারে এইভাবে, ধরুন ডিঅ্যাক্টিভেট হয়েছিল গভর্নমেন্ট রাজনৈতিক কারণে বা যে কোনো রকমের ভোটের প্রয়োজনে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওটা অ্যাক্টিভেট করে দিয়েছে। একটা অবস্থা আছে, হয়তো গভর্নমেন্ট আর এটা নিয়ে নড়াচড়া নাও করতে পারতেন, এই অবস্থায় হয়তো থেকে যেত, তাহলে যাদেরটা ডিঅ্যাক্টিভেট হয়েছিল তারা বেঁচে গেলেন। কিন্তু এই মামলা মোকদ্দমা হয়ে গিয়ে যদি রায়টা বিপক্ষে চলে যায়, তাহলে কিন্তু এইবার গভর্নমেন্ট চাইলে কিছু একটা ব্যবস্থা নেওয়া, এইটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে সহজ হয়ে গেল। তারা তখন কিন্তু বলবেন আমরা তো অ্যাক্টিভেট করে দিয়েছিলাম, এখন কোর্ট যদি বলে এটা ডিঅ্যাক্টিভেট হওয়াই উচিত, তো আমরা কি করব, আমরা তো কোর্টের রায় মানতে বাধ্য। এরকম একটা সমস্যা হলেও হতে পারে। আর আমি যেটুকু বুঝেছি, আমি তো ওই পুরো মামলার কাগজপত্র পড়িনি, এই কাগজপত্র পড়ে এবং আধার আইনটা যেটুকু আমি বুঝি, তাতে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে, এই মামলার খুব একটা মেরিট কিছু নেই। এই মামলায় জেতার সম্ভাবনা আমার হিসাবে খুবই কম। এই মামলাতে হেরে যেতে হবে, মানে যারা মামলা করেছেন তারা হেরে যাবেন, এবং হেরে গেলেই এই সমস্যাগুলো তৈরি হতে পারে। ফলে এইটা একটা বিষয় বলে আমার মনে হচ্ছে। এই মামলাতে দেখুন 28A এই ধারাটা কিন্তু শুরুতে ছিল না, এই 28A ধারা একটা সংশোধন হয়েছে এবং এটা অতি সাম্প্রতিককালে হয়েছে। আমার যতদূর জানা বোধহয় এই 2023 সালের অক্টোবর মাসে হয়েছে। পুরো আইনটা সম্পর্কে একটু জানা দরকার। ধরুন এই যে আইন কিন্তু সেই NRC আইনের সাথে সংযুক্ত।
এনআরসি এনপিআরের সাথে কিন্তু এইটার একটা যোগাযোগ আছে, এই আধার ইত্যাদি ইত্যাদির একটা যোগাযোগ আছে। তো সেটা হয়েছিল 2003 সালে, বিজেপি করেছিল। তারপরে এই যে আধার যে আইনটা করেছে, আধার কার্ড দেওয়া, আসলে আধার কার্ড দিয়ে অনেকে হয়তো ভাবছেন আধার কার্ড দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা নানা কারণে, মানে এই কারণগুলো সম্পর্কে আমি তাদের প্রতি খুব সহানুভূতিশীল, যে যারা দেশ ত্যাগ করতে বাধ্য হন, তারা নানাভাবে এখানে এসে কোনো রকম ম্যানেজ করে নিতে পারতেন, কিন্তু আধার হয়ে যাওয়ার পর এইটা কিন্তু আর প্রায় কোনো পথ নেই। তা এই যে একেবারে আটকে ফেলা, এই আটকে ফেলা কাজটাও কিন্তু বিজেপি করেছে। মানে আমি এই রাজনৈতিক ব্যাপারটা বোঝা দরকার এই কারণে, কারণ এটা সমাধান করতে গেলেও রাজনৈতিকভাবেই করতে হবে, রাজনৈতিক পার্টিগুলো সরকারই করবেন। তো সমস্যাটা কিন্তু, এই সমস্যাটাও কিন্তু নাগরিকত্বের সমস্যা যেমন বিজেপি করেছে, এই আধারের সমস্যাটাও কিন্তু বিজেপি করেছে। তারা 2016 সালে এটা করেছে। আপনি জানেন নরেন্দ্র মোদী 2014-তে ক্ষমতায় এসেছিলেন, তারা 2016-তে এই আইন করেছে। আর তারপরে তাতে আবার একটা মানে করে দেখছেন যে কিছু লোক যাদের এই যে ডিঅ্যাক্টিভেট হয়েছিল বা হতে পারে এরকম লোক, তারা পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন। তো সেগুলোকে আটকাবার জন্যে, তাদের বিপদে ফেলবার জন্যে, সেই জন্যে 2023 সালের অক্টোবর মাসে আবার এটাকে একটা সংশোধন করে ওই 28 ধারার সাথে 28A ধারা যুক্ত করেছে। 28A ধারাটা কি? 28A ধারাটা প্রয়োগ হবে আইনে, যেটা বলছে এটা শুধুমাত্র বিদেশি নাগরিকদের জন্যে। ধরুন কোনো বিদেশি নাগরিক ভারতে এলেন, যারা এই 182 দিনের বেশি এখানে বসবাস করবেন, বিদেশের লোক চাকরি করতে আসেন তারা হতে পারেন, পড়াশুনো করতে আসেন তারা হতে পারে, লং টার্ম ভিসা নিয়ে আছেন তারা হতে পারে, এই সমস্ত লোকও কিন্তু তারা আধার কার্ড পেতে পারেন। এবং সেক্ষেত্রে তাদের কি হবে, তাদের আধার কার্ড পেতে গেলে দেখাতে হবে এই ভিসা কতদিন আছে বা পাসপোর্ট ইত্যাদি যেভাবে হোক। ফলে এইটা হচ্ছে এই সবগুলো দেখবে 28A ধারা কিন্তু তার জন্যে, যে বিদেশিরা এসেছেন, আধার কার্ড পেয়েছেন, এবার তারা ফিরে গেছেন কি না, যদি ফিরে গিয়ে থাকেন তাহলে আধার কার্ডটা বাতিল হবে, বা যার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তিনি আবার ভিসা এক্সটেনশন করেছেন কি না, এই সবগুলো দেখবেন। এই জন্যে কিন্তু একটা রিনোভেশন হয়, হ্যাঁ, রিনিউ হয়। তো এই ব্যাপারটা দেখবার জন্যই 28A ধারা তৈরি হয়েছে। এখন এই 28A ধারাটা নিয়ে যারা মামলা করেছেন তারা বলছেন যে নাগরিকত্বের প্রশ্নে কেন আসবে, নাগরিকত্বেও বিষয়টা তো আধার কার্ডের বিষয় নয়, তারা এটা বলছেন, সেটা সরকারও বলছে। কিন্তু বিদেশি যারা আসবেন তারা এসে আধার কার্ড করলেন, তারা চলে গেছেন কি চলে গেছেন না, এইটা দেখবার জন্য 28A ধারা। ফলে এইটার সাথে ওই যে যুক্তিটা মামলাকারীরা বলছেন, এইটা আমার মতে এটা ধোপে টিকবে না। তো এইটা একটা বিষয়। এখন প্রশ্ন হলো যে এই যে যাদের ডিঅ্যাক্টিভেট হয়েছিল, এই ডিঅ্যাক্টিভেট যাদের হয়েছিল তাদের কি করে নিশ্চিত হলো, এটাও মামলাকারীরা বলেছে যে তারা কি করে নিশ্চিত হলো। এখন কি করে নিশ্চিত হলো সেটা তো এই যারা সমস্যায় পড়েছেন তারাও অনেকটা বোঝেন। এটা মামলায় জজ সাহেব কী রায় দেবেন তা না, কিন্তু যারা সমস্যায় পড়েছেন তারা বোঝেন, তারা অধিকাংশই জানেন যে তারা এসেছেন, এসে এখানে আধার কার্ড করেছেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছেন, আবার চলে গেছেন, কিন্তু আধার কার্ডটা রয়ে গেল। অধিকাংশ ক্ষেত্রে আমরা যতগুলো কেস দেখেছি সেটা হচ্ছে এই রকম। তারপর হয়তো একসময় ফাইনালি চলে এসেছেন, কিন্তু এর মধ্যে তারা যাতায়াত করেছেন। ফলে ওই যে পাসপোর্ট যখন জমা দিয়েছেন বর্ডারে, সেটা থেকে হতে পারে নানাভাবে, এখন যেটা বায়োমেট্রিক যে ব্যাপারটা সেটার সাথে টালি করে যেভাবে হোক তারা সরকার জেনেছেন। মামলা যখন হয়েছে হয়তো সরকার বলবেন যে কিভাবে তারা জেনেছেন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন আমি যারা সমস্যায় আছেন তাদের বলি, দেখুন এইভাবে এদিক ওদিক করে কিন্তু বাঁচা যাবে না।
ধরা পড়ে যেতে হবে। কারণ এখন অবস্থাটা এরকম হয়ে গেছে, এই সমস্ত কম্পিউটারাইজ হয়ে যাওয়ার পর, বায়োমেট্রিক ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো সরকারের কাছে চলে যাওয়ার পর এটা হয়েছে। ফলে আলটিমেটলি মনোযোগটা ওই দিকে না দিয়ে, গভর্নমেন্ট চাইলে বিপদ হবে, গভর্নমেন্ট না চাইলে হবে না, এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপরে, পার্টি দৃষ্টিভঙ্গির উপরে এটা নির্ভর করছে। ফলে বিজেপি সম্পর্কে দেখতে পাচ্ছেন যে সবগুলো সমস্যা তারা তৈরি করছে, ফলে তার উপরে আস্থা রাখাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। আবার ক্ষমতায়ও তো তারা আছে, ক্ষমতায় না থাকলেও তো কিছু পাল্টানো যায় না, এটাও অনেকে এই যুক্তি বলছেন। তাহলেও আমার মনে হয় যে এবার একটা শক্তিশালী বিরোধী দল হয়েছে, তারা যদি চেষ্টা করেন খানিকটা এই ব্যাপারটা কিছু করতে পারেন, তো আলটিমেটলি আপনারা প্রস্তুত হন যে এই আইনগুলোকে পাল্টাতে হবে। নাগরিকত্ব আইন পাল্টে আবার নাগরিকত্ব যদি সুরক্ষিত হয় তাহলে আধার টাধার সবগুলো মিটে যাবে। ফলে নাগরিকত্বের জন্যে একটা নতুনভাবে একটা আইন তৈরি করতে হবে। এই জন্যে আপনারা মানসিকভাবে তৈরি হন। আমরা অপেক্ষা করছি যারা নাগরিকত্বের আন্দোলন করি, যে গভর্নমেন্ট কি ভাবছেন। গভর্নমেন্ট তো নতুন গভর্নমেন্ট হলো, তারা কি ভাবছেন, কি করতে চাইছেন, এইটা আমরা একটু বুঝে নিতে পারলে আমরা সেই অনুযায়ী দাবি তৈরি করে, দাবি সনদ তৈরি করে সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম নিতে পারি। ফলে এই ভিডিও শেষে আপনাদের সবার কাছে সে আগামী দিনের নাগরিকত্বের জন্যে একটা নতুন আইন প্রণয়ন করবার জন্যে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।